আমি জয়িশা আহমেদ পাঠ করছি ভিক্টর হুগোর লেখা 93 উপন্যাসটি। অনুবাদ করেছেন ইসমাইল আরমান। পরিচ্ছেদ 21। 3 তলার আয়নাঘরে ঢুকে দরজা আটকে দিয়েছে বিদ্রোহীরা। কামরার ভিতরে একটা ওক কাঠের ভারী সিন্দুক ছিল। ওটা নিয়ে গিয়ে ঠেস দেয়া হয়েছে দরজার গায়ে। স্থায়ী কোনো সমাধান নয়, তবে দরজা ভাঙতেই কিছুটা সময় লাগবে হামলাকারীদের। কাজটা মনের সান্ত্বনার জন্য করা, অনিবার্য নিয়তিকে একটু পিছিয়ে দেওয়া আর কি। দেয়ালে ঝোলানো একটা মশাল জ্বালা হয়েছে ইতোমধ্যে। সেই আলোয় হতাশ চোখে সঙ্গীদের দিকে তাকালেন লতেনাক। তিনি আর গুজলুব্রুও ছাড়া আর আছে মাত্র 5 জন। সেতেনে, গিনিয়াজু, ওয়ানাক, বান্দ্রেমুখ আর গ্রাফ অঙ্কেয়া। কেউই একেবারে অক্ষত নয়। অল্প বিস্তর আঘাত লেগেছে সবার গায়ে। গুলিও নেই তাদের কাছে। রিজার্ভ হিসেবে যেসব অস্ত্রশস্ত্র রাখা হয়েছিল সব দোতলার হলঘরে। কামরাটা এখন শত্রুদের দখলে। হাতের 5 বলতে রয়েছে স্রেফ 4টা পিস্তল, 7 জনের জন্য। পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূলে। লতেনাকের মনে হলো খাড়া এক পাহাড়ের কিনারায় পৌঁছে গেছেন তারা। এরপরেই গভীর অতলান্ত খাদের শূন্যতা এবং অন্ধকার। পতন অনিবার্য। কোনো দিকে পালাবার পথ নেই। দুর্গ থেকে বেরুবার উপায় একটাই, ছাতে গিয়ে নিচে লাফ দেয়া, তার মানে আত্মহত্যা। সব শেষ বন্ধুরা, সঙ্গীদের উদ্দেশ্যে বললেন লতেনাক। মিথ্যে আশা দেবার কোনো প্রয়োজন দেখছি না। গাফরঙ্কেয়া, তুমি তোমার পুরনো পেশায় ফিরে যাও। যাজক হিসেবে শেষ স্বীকারোক্তি গ্রহণ করো আমাদের। কথাটা শুনেই হাঁটু গেড়ে বসে পড়ল সবাই। কপালের এক পাশ কেটে রক্ত ঝরছে গাফরঙ্কেয়ার। আঘাতটা বাম হাতে চেপে ধরে ডান হাতে পকেট থেকে একটা ক্রুশ বের করল সে। ওটা উঁচু করে ধরে ফিরল সঙ্গীদের দিকে। লতেনাক নিজে অবিশ্বাসী হলেও মাথা নিচু করলেন। গাফরঙ্কেয়া বলল, এবার তোমরা একে একে নিজের জীবনের পাপকর্ম স্বীকার করো। মাহখি, আপনিই শুরু করুন। আমি নরহত্যা করেছি, শান্ত গলায় বললেন লতেনাক। আমিও নরহত্যা করেছি, বলল ওয়ানাক। আমিও, সুর মেলালো গিনিয়াজু। একই স্বীকারোক্তি বেরোল বান্দ্রেমুখ আর গুজলুব্রুর মুখ দিয়ে। গাফরঙ্কেয়া বলল, বেশ, আমি ঈশ্বর, যিশু আর মাতা মেরির নামে তোমাদের ক্ষমা করলাম। তোমাদের আত্মা যেন স্বর্গে ঠাঁই পায়। সমবেত গলায় সবাই বলে উঠল, আমিন। সোজা হয়ে দাঁড়ালেন লতেনাক। এবার তাহলে আমরা মরবার জন্য প্রস্তুত। ধুমধাম করে আওয়াজ হলো সিঁড়ির দরজায়। হামলাকারীরা এসে গেছে। দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে তারা। ঈশ্বরের নাম নেও সবাই, বলল গাফরঙ্কেয়া। আমরা এখন তার জিম্মায়। হ্যাঁ, বললেন লতেনাক, আমরা এখন মৃত। বিড়বিড় করে প্রার্থনা করতে শুরু করল বিদ্রোহীরা। কয়েক মুহূর্ত পরেই ঘটল অবাক এক কাণ্ড। ওদের পিছন দিক থেকে ভেসে এলো পাথরে ঘষা খাওয়ার আওয়াজ। ঝট করে সেদিকে তাকালো ওরা। সবিস্ময়ে লক্ষ্য করল দেয়ালের একটা অংশ সরে গেছে। ওটা আসলে একটা গুপ্ত দরজা। ফাঁকা দিয়ে একটা মুখ উকি দিল প্রথমে, তারপর পুরো মানুষটাই বেরিয়ে এলো, মুখে অনাবিল হাসি। বেশি দেরি করে ফেলিনি তো, বলল সে। অলমালো, চমকে উঠলেন লতেনাক। ক্লেমোর জাহাজের নাবিকটিকে চিনতে পেরেছেন। তুমি কোথেকে? গুপ্ত পথ ধরে এসেছি, বলল অলমালো। আপনাকে তো সেদিনই বলেছিলাম এই দুর্গে গোপনে ঢোকা আর বেরোনোর জন্য চোরা রাস্তা আছে। আপনি আমার কথা বিশ্বাস করলেন না। এখন তার প্রমাণ পেলেন তো? ও, ওটা গুপ্ত পথ? বিস্ময়ে কথা আটকে যাচ্ছে মাহখির। জি সেনিয়ক, দেয়ালের মাঝ দিয়ে একটা শাফট নেমে গেছে মাটির তলায়। ওখান দিয়ে সুড়ঙ্গ পথে নিচের জঙ্গলে পৌঁছানো যায়। কি আশ্চর্য, আমি তো এর খবরই জানতাম না। আমিও জানতাম না সেনিয়ক, তাহলে আরো আগেই আসতাম, হাসল অলমালো। যাকগে, ভুলটা যে এখন সংশোধন করতে পেরেছি সেই ঢের। আসুন সবাই, এই পথে খুব সহজে নিরাপদ জায়গায় চলে যেতে পারবেন আপনারা। ঈশ্বর মহান, উপর দিকে মুখ তুলে বলল গাফরঙ্কেয়া। কি বলে তোমাকে কৃতজ্ঞতা জানাবো তা বুঝতে পারছি না অলমালো, বললেন লতেনাক। চলুন মাহখি, বলল গিনিয়াজু, রওনা হওয়া যাক। তোমরা আগে যাও, লতেনাক বললেন।
আমি সবার শেষে যাব। না না, বলে উঠল গ্রাফ ভঙ্কেয়া, আপনি আগে যান। এখানে উদারতা দেখাবার কিছু নেই, বললেন লতেনাক। তোমরা আহত, তাই তোমাদেরই আগে যাওয়া উচিত। আমার জন্য অপেক্ষা করো না। জঙ্গলে পৌঁছেই যে যেদিকে পারো পালিয়ে যেও। যদি আলাদাই হতে হয়, বলল গ্রাফ ভঙ্কেয়া, পরে আপনাকে আবার খুঁজে পাবো কিভাবে? বনের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, পিয়েক গুহা। ওটা তোমরা চেনো? চিনি বই কি। তাহলে কাল দুপুরে ওখানে চলে এসো। আমি অপেক্ষা করব। ওখানেই আবার একজোট হব আমরা। শুরু করব নতুন লড়াই। গুপ্তপথের পাথুরি দরজাটা নিয়ে ঠেলাঠেলি করছিল অলমালো। ওটাকে নাড়াতে না পেরে বলল, জলদি করুন আপনারা, দরজাটা বন্ধ করতে পারছি না আমি। বোধহয় অব্যবহারে জ্যাম হয়ে গেছে। শত্রুরা এখান দিয়ে পিছু নিতে পারবে আমাদের। যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়া দরকার। সমস্যাটা গুরুতর। গম্ভীর মুখে ওর দিকে এগিয়ে গেল গুজলুব্রুও। জিজ্ঞেস করল, এই পথে বনের ভিতরে পৌঁছতে কত সময় লাগবে? আপনাদের সঙ্গে আহত কেউ আছে? গুরুতর আহত? না, অত খারাপ অবস্থা নয় কারো। তাহলে 15 মিনিটের মধ্যেই বনে পৌঁছানো যাবে। তার মানে ওই 15 মিনিট শত্রুদের ঠেকিয়ে রাখলেই চলে। এরপর ওরা আর আমাদের ধরতে পারবে না। ঠিক বলেছেন। শঙ্কিত চোখে সিঁড়িঘরের দরজার দিকে তাকালেন লতেনাক। 15 মিনিট ওই দরজা টিকবে না। আর কয়েকটা ঘা পড়লেই ওটা ভেঙে যাবে। কে ঠেকাবে ওদেরকে? আমি, শান্ত গলায় বলল গুজলুব্রুও। তুমি? হ্যাঁ জেনারেল, আমাদের মধ্যে আমিই সবচেয়ে সুস্থ। আমার পক্ষে এই কামরাটা 15 মিনিট আগলে রাখা সম্ভব। না না, তা কি করে হয়? যদি কাউকে থাকতে হয় তো আমি থাকব। আমি তাতে সম্মতি দিতে পারছি না বলে দুঃখিত। আপনার জীবনের দাম অনেক বেশি। আপনি আমাদের সংগ্রামের শেষ আশা। আমি সাধারণ এক সৈনিক। আমি মরলে কোনো ক্ষতি হবে না বিদ্রোহের, কিন্তু আপনার মৃত্যুতে যে ক্ষতি হবে তা অপূরণীয়। কি বলবেন ভেবে পেলেন না লতেনাক। অকুতভয় যুবকটির সামনে মাথা হেঁট হয়ে যেতে চাইল তার। সঙ্গীদের দিকে ফিরল গুজলুব্রুও। বন্ধুগণ, চলে যাও তোমরা। এদিককার চিন্তা আমার। যেভাবেই পারি শত্রুদের আটকে রাখব অন্তত 15 মিনিট। তোমরা তোমাদের অস্ত্রগুলো আমাকে দিয়ে যাও। দ্বিরুক্তি না করে সব অস্ত্র নামিয়ে রাখল বিদ্রোহীরা। তারপর তড়িঘড়ি করে পা বাড়াল গুপ্তপথের দিকে। আসুন সেনিয়ক, দরজার কাছ থেকে ডাকল অলমালো। দেরি হয়ে যাচ্ছে। বিষণ্ণ চোখে গুজলুব্রুওর দিকে তাকালেন লতেনাক। আসি বন্ধু, ভাগ্যে থাকলে আবার দেখা হবে আমাদের। হবে না, বলল গুজলুব্রুও। আজ এখানে মরতেই হবে আমাকে। যান স্যার। ওর সঙ্গে হাত মেলালেন লতেনাক। তারপর গুপ্তপথ ধরে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেলেন। ফাঁকটা খোলাই রয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে মেঝে থেকে দুটো পিস্তল কুড়িয়ে নিল গুজলুব্রুও। এগিয়ে গেল দরজার দিকে। ওপাশ থেকে ক্রমাগত আঘাত করা হচ্ছে পাল্লায়। ভারী সিন্দুকটা নড়াতে পারেনি প্রতিপক্ষ। এখন বিকল্প কৌশল বেছে নিয়েছে। পাল্লার উপরের অংশ ভেঙে ঢুকতে চাইছে আয়না ঘরে। মাস্কেটের আঘাতে এরই মধ্যে বেশ কয়েকটা ফুটো দেখা দিয়েছে দরজার গায়ে। এক লাফে সিন্দুকের উপর চড়ে বসল গুজলুব্রুও। দরজার একটা ফুটোয় ঢুকিয়ে দিল পিস্তলের নল। গুলি করল ওখান দিয়ে। ওপাশে কাতর একটা চিৎকার শোনা গেল। গুলিতে মাথার খুলি উড়ে গেছে একজনের। হেসে উঠল গুজলুব্রুও। অন্য পিস্তলটাও আরেকটা ফুটোয় রেখে চাপতে শুরু করল ট্রিগার। চিৎকার চেঁচামেচি আর হই হল্লা শুরু হলো সিঁড়িতে। ফায়ারিং লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে প্রতিপক্ষ। কৌশলটাতে চমৎকার কাজ হল। বেশ কিছুটা সময় শত্রুকে আটকে রাখল গুজলুব্রুও। আত্মতৃপ্তিতে ভুগতে শুরু করেছিল, আর সেটাই হলো তার কাল। হঠাৎ তলপেটে তীব্র ব্যথা অনুভব করল সে। ওদিকে তাকাতেই বিস্ফোরিত হয়ে গেল চোখ। ওপাশে হামাগুড়ি দিয়ে ফায়ারিং লাইন এড়িয়ে দরজার পাশে চলে এসেছে এক শত্রু। নিচের দিকের একটা ফুটোর মাঝ দিয়ে ঠেসে দিয়েছে তলোয়ার। ওটা গেঁথে দিয়েছে তার পেটে। পেছন দিকে ছিটকে গেল সে। সিন্দুক থেকে আছড়ে পড়ল মেঝেতে। কোকিয়ে উঠল। পেটের ক্ষত থেকে তখন গল গল করে গড়াতে শুরু করেছে রক্ত। হাত থেকে পিস্তল ফেলে দিল গুজলুব্রুও। চেপে ধরল ক্ষত। তারপর শরীর ঘষ্টে চলে গেল জানালার কিনারে। অসহ্য যন্ত্রণায়
শরীর বিদ্রোহ করতে শুরু করেছে। দাঁতে দাঁত পিষে সহ্য করল সেই যন্ত্রণা। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে বের করল একটা দেশলাই। মেঝেতে ঘষে আগুন জ্বালালো ওটায়। জ্বলন্ত কাঠিটা এবার ঠেকালো মেঝেতে পড়ে থাকা গন্ধক মেশানো দড়িতে। ফস করে আগুন ধরে গেল ওটাতে। শিখাটা দড়ি ধরে জানালা দিয়ে বেরিয়ে গেল, ছুটে গেল সেতুর দিকে। ক্রূর হাসি হাসল গুজলু ব্রুও। আমার দায়িত্ব আমি পালন করেছি। বিকট আওয়াজ করে খানিক পরেই ভেঙে পড়ল দরজা। সবার আগে অস্ত্র হাতে হুড়মুড় করে আয়নাঘরে ঢুকল একজন মানুষ। তাকে দেখতে পেয়েই পিস্তল তুলে গুলি করল গুজলু ব্রুও। তবে লক্ষ্যভেদ করার মতো অবস্থা তার নেই। মানুষটার কনুই ছুঁয়ে বেরিয়ে গেল গুলি। দ্বিতীয়বার গুলি ছুড়বার সুযোগ পেল না সে। লোকটা ছুটে এসে তার হাত থেকে কেড়ে নিল পিস্তল। গর্জে উঠল, আত্মসমর্পণ করো, তুমি আমার বন্দী। কক্ষনো না, কষ্টে শিষ্টে বলল গুজলু ব্রুও। আস্তে আস্তে মুখ তুলল। দেখতে পেল লোকটার চেহারা। সার্জেন্ট রাদু। আমাকে কখনোই তুমি বন্দী করতে পারবে না। কথাটা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। পিছনে আরও সৈন্য উদয় হল। তাদেরকে ঠেলে রাদুর কাছে এলো গুভা আর সিমুরদা। এ একা কেন? বিস্মিত গলায় জিজ্ঞেস করল গুভা। বাকিরা কোথায়? লতেনাক? দেয়ালের ফাঁকটার উপর চোখ পড়েছে রাদুর। দেখেই বুঝে নিয়েছে ওটা কি। বলল, ওই যে ওই পথে পালিয়েছে। নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে বহুদূর। ওদেরকে পালানোর সুযোগ করে দেবার জন্যই এতক্ষণ লড়াই করছিল গুজলু ব্রুও। না, পালাতে দেয়া যাবে না ওদের, গোয়ারের মতো বলল সিমুরদা। লোক পাঠাও ওদের পিছনে, দরকার হলে নরক পর্যন্ত ধাওয়া করবে। কথাটার জবাব দেবার সুযোগ পেল না গুভা। তার আগেই চেঁচিয়ে উঠল এক সৈনিক, ক্যাপ্টেন দেখুন। জানালা দিয়ে বাইরে তাকাতেই চমকে উঠল গুভা। আগুন ধরে গেছে সেতুতে। আমাদের বাচ্চারা? হাহাকার করে উঠল রাদু। গিসম, গলা চড়িয়ে ডাকল গুভা। আমাদের মই কোথায়? বাচ্চাদের বের করে আনো এখনই। মই নেই ক্যাপ্টেন, বিমর্ষ গলায় বলল গিসম। নেই মানে? তখন না ওয়াগনটাকে আসতে দেখলাম। ওটা অন্য ওয়াগন স্যার, একটা গিলোটিন নিয়ে এসেছে। মই নিয়ে যেটার আসার কথা ছিল ওটা আসেনি। হতাশায় হাত মুঠো করল গুভা। সুড়ঙ্গ ধরে বনের ভিতরে বেরিয়ে এসেছেন লতেনাক আর অলমালো। তাদের সঙ্গীরা আরও আগেই বেরিয়েছে। বনে পৌঁছেই নিশ্চয়ই ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়েছে তারা। ওদের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কোথাও। সামনের রাস্তা দুভাগ হয়ে গেছে দেখে দাঁড়িয়ে গেলেন লতেনাক। অলমালোকে বললেন, তুমি ডানে যাও, আমি বাঁয়ে যাচ্ছি। আলাদা হয়ে যাব? দ্বিধান্বিত গলায় জিজ্ঞেস করল অলমালো। হ্যাঁ, দুজন একসঙ্গে থাকা বিপজ্জনক। একা থাকলে বরং দ্রুত পথ চলতে পারবো আমরা। আপনি এই এলাকার সব পথঘাট চেনেন? একা কি যেতে পারবেন? পারব, আমাকে নিয়ে ভেবো না, যাও তুমি। আবার কোথায় দেখা হবে? বলেছি তো, পিয়েক গুভায়, কাল দুপুরে। ওখানে হাজির থেকো। ঠিক আছে সেনিয়ক। আর কথা না বাড়িয়ে ডানের পথ ধরল অলমালো। ঝোপঝাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। বায়ের পথে হাঁটতে শুরু করলেন লতেনাক। নানা রকম অনুভূতি খেলা করছে তার ভিতরে। পরাজয়ের তিক্ততা তো আছেই, কিন্তু নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে এক ধরনের আনন্দও বোধ করছেন তিনি। কিছুক্ষণ আগে জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন, অথচ এখন তিনি মুক্ত, নিরাপদ। নতুন করে সাজাতে পারবেন পরিকল্পনা, শুরু করতে পারবেন নয়া লড়াই। আনন্দ বোধ হওয়াই স্বাভাবিক। হাঁটতে হাঁটতে বুক পকেট থেকে ঘড়ি বের করে দেখলেন লতেনাক। রাত 10টা বাজে। সব মিলিয়ে 2-3 ঘন্টার বেশি লড়াই হয়নি, অথচ মনে হচ্ছে যেন কয়েক যুগ পেরিয়ে গেছে প্রথম কামানধ্বনির পরে। কত কিছু ঘটে গেল এর ভিতরে। বীরের মতো লড়লেন তারা, তার জন্য আত্মত্যাগ করল গুজলু ব্রুও। সেসব মনে পড়তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বনের ভেতর থেকে একটু পরেই গিরিখাতে নেমে এলেন মাহকি। নদীর ধার ধরে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন। এই নদী তাকে এখন পথ দেখাবে, নিয়ে যাবে শত্রু অধ্যুষিত এলাকার বাইরে। কিন্তু কিছু দূর যেতেই থমকে দাঁড়ালেন তিনি। হঠাৎ করে আলোকিত হয়ে উঠেছে নদীর পানি। উপর থেকে আসছে আলো।
সেদিকে মুখ তুলতে শুরু করলেন তিনি। আর তখনই রাতের নীরবতাকে খান খান করে দিল একটা তীক্ষ্ণ কণ্ঠের চিৎকার। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে।